মালয়েশিয়া এবং চীন সফরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সংসদে জানিয়েছেন, বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। আসলে সেই স্বার্থ কতটা রক্ষা করলো, এই বিষয়ে জানতে আমাদের আজকের বিষয় এবং দেশ টিভির নিয়মিত আয়োজন পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ সবার আগে, এই বিষয় নিয়ে কথা বলতে আজ আমার সঙ্গে আছেন, আলোচক হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং আমার বাম দিকে আছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী। দুজনকেই স্বাগত। যে বিষয়টা নিয়ে বলছিলাম মাহফুজুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এবং আমরা এই যে সফরের আগে আমরা জানি যে তিনি প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশের আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু বরাবরের মতো আমরা দেখেছি যে বিগত সময়ে যে দাওয়াতগুলো বা প্রথম যে সফরটা হতো পাশের দেশে হতো, তো এই জায়গাগুলো রেখে মালয়েশিয়া হয়ে চীন, এই সফরকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? যদি প্রথম দ্বিতীয় তৃতীয় সেইভাবে মূল্যায়ন করতে হয়, তাহলে আমার কাছে যেটা প্রতিভাত হয়েছে সেটা হলো সরকার এমন দুটো দেশে গিয়েছেন যে দুটো দেশে এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধানও সফর করেছিলেন। এইরকম ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে এক বছরের মধ্যে যদি আবার একটা সফর হয়, তখন যে ইস্যুগুলিতে আলাপ আলোচনা হয়েছিল সেই ইস্যুগুলোর আপনার গতি প্রকৃতি বোঝা যায় এবং তার মধ্যে একটা গতিশীলতা আসে। তো সেইটা মনে হয় সবচাইতে বেশি লাভের জায়গা, হ্যাঁ, যে আপনি একই জিনিসে পুনরায় হ্যামার করতে পারেন এবং সেখানে অগ্রগতিগুলো প্রকৃত অগ্রগতি কিছু না কিছু হয়। তো যদি আপনার এই সরকার সেরকম কোনো পরিকল্পনা করে থাকে, আমি সেই পরিকল্পনা বা পরিকল্পনার ওই অংশটুকুকে সাধুবাদ দিই যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিভিন্ন দেশে যান, এর মধ্যে অনেক কিছু অলংকার হিসাবে যোগ হয়, কিন্তু আপনি যদি কোনো বিষয়ে সিরিয়াস হন বা সিরিয়াস এটা প্রমাণ করতে চান, তাহলে ওই জিনিসটা আপনি তখন হ্যামার করবেন। এবং সবচাইতে ভালো হ্যামারিংটাই হলো হেড অফ স্টেট বা হেড অফ গভর্নমেন্টের আবার আরেকটা ভিজিট। তাহলে হয় কি সবগুলো জিনিস আপনার সচল হওয়া শুরু করে এবং সেখান থেকে আপনি সত্যিকার অর্থে যদি দেশের কোনো বেনিফিট পাওয়ার থাকে সেই বেনিফিটটা আমরা পেতে পারি। আমি এই যে বাংলাদেশ ফার্স্ট যদি বলেন এবং তার একটা রিফ্লেকশন যদি মালয়েশিয়া এবং চীনের সফরকে নিয়ে আসেন, তাহলে আমি সেই জায়গাটাকেই সামনে তুলে ধরবো। পারভেজ করিম আব্বাসী, যেটা বলছিলেন যে এই যে ধারাবাহিকতা রক্ষা করা, যে আগের সরকার কি হয়েছে সেইগুলোকে যদি আরও সচল করতে চাই, আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানও কিন্তু এই দুটি দেশ সফর করেছিলেন এবং সেই সময় কিন্তু চীনের বিনিয়োগ নিয়ে অনেক কথা হয়েছে। তো এখনও আমরা দেখলাম যে চীনের বিনিয়োগ নিয়ে বেশ কথা হচ্ছে এবং সেখানে একটা সম্মেলনও হয়েছে। চীন থেকে আসলে আমরা কি ধরনের সহায়তা পেতে পারি বলে আপনার কাছে মনে হচ্ছে? এবং যদিও এখন পর্যন্ত তাদের অর্থনৈতিক সহায়তা বা 13টা যে সমঝোতা সেগুলো বিষয় কিন্তু এখনো স্পষ্ট না, এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি আমার সহবক্তার সাথে আমি একমত যে রিপিটেশন করা, রিএনগেজমেন্ট করা বা বারবার হচ্ছে রিক্যাপিচুলেশন করা, এই আর দিয়ে যেটা আছে পুনরাবৃত্তি যেটা এখানে করতে হয়, এটা কূটনীতি বা পররাষ্ট্রনীতিতে এটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং আমরা এখানে ভুলে যাচ্ছি, কিন্তু আপনি যদি দেখেন 2013-14 সাল থেকেই চীন কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এবং পররাষ্ট্রনীতিতে বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে গেছে। কারণ তখনও কিন্তু আমার মনে আছে তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু শি জিনপিংয়ের একটা সফর হলো 2014-15 সময় এবং বিআরআইতে আমরা যোগদান করলাম সদস্য পদ হিসেবে। তখন চীনের বিনিয়োগ নিয়ে কিন্তু একটা বিশাল বড় এখানে একটা হাইপ হয়েছিল। আমি কথাটা কিন্তু জেনে শুনে ইচ্ছাকৃতভাবে হাইপ বলছি, কেননা সেই 2015 পরে কিন্তু আমরা ভেবেছিলাম এবং সঙ্গত কারণে যে আমাদের অবকাঠামোগত যে ঘাটতি আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিট আছে বা প্রযুক্তিতে যে আমরা যেভাবে পিছিয়ে আছি, আমাদের যে টেকনোলজি ডেফিসিট আছে, এগুলো এখানে হচ্ছে এবং আমাদের যে পুঁজির যে এখানে স্বল্পতা আছে, আমাদের ক্যাপিটাল যে এখানে পসিটি আছে, এগুলোকে হচ্ছে রিড্রেস করার জন্য, এটার সমাধান করার জন্য চীনের বিনিয়োগটা লেভেল করবে। এবং ভারতের এই যে প্রভাব, এমনকি শেখ হাসিনার সরকারও চেয়েছিল চীনকে এসে এটা ব্যালেন্স করার জন্য, কিন্তু তারপর কি হলো দেখুন, প্রায় $8.9 বিলিয়ন যে বিনিয়োগ করার কথা চীনের সরকারের বা চীনা কোম্পানির, ওগুলো কিন্তু এখনো পাইপলাইনে আছে 10 বছর পরেও। তো চীনের কিন্তু ফান্ড ডিসবার্সমেন্ট কিন্তু খুবই লিমিটেড। এবং চীনের পক্ষ থেকেও কিন্তু আবার কিছু এখানে প্রশ্ন আছে। চীন বাংলাদেশের ব্যাপারে, যদিও বা বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশের
ভূ রাজনৈতিক কারণে বলুন বা ভূ অর্থনৈতিক কারণে বলুন বা এখানে হচ্ছে ভৌগোলিক কারণে বলুন, যেহেতু আমরা বে অফ বেঙ্গলের উপর আমরা একদম মানে মাথার উপর বসে আছি। বে অফ বেঙ্গলটা হচ্ছে অনেকটা হচ্ছে ইন্দো প্যাসিফিক ওশান, যেটা এটা একদম মাঝখানে আছে, তো একটা পিভটাল স্টেজে আছে। এটা আমাদের লোকেশনটা মানে প্রাইম নেবারহুড, এবং দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মিলনস্থল হিসেবে বলতে গেলে কিন্তু হচ্ছে বাংলাদেশ। তো এইরকম একটা যে প্রাইম রিয়েল এস্টেট প্রপার্টিতে চীনের নানান কারণে আগ্রহ আছে। এটা নিয়ে বহুবার বলেছে যে এটাকে পুনরাবৃত্তি করব না, কিন্তু চীনের যেখানে এখানে দেখেছে যে বাংলাদেশ, চীন কিন্তু হচ্ছে দেখুন ব্যবসায়ীর একটা জাতি, এবং ওরা দেখেছে যে আমরা বিনিয়োগ করব কখন, যখন এখানে বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ হবে, ইনভেস্টর ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হবে, যখন এখানে দুর্নীতিটা এখানে সহনশীল পর্যায়ে নামবে, যেখানে এখানে আমলাতান্ত্রিক জটিলতা বা রেড টেপ যেটা আছে বা ক্লিয়ারেন্স যেটা দেওয়া আছে সেটা যাতে এখানে সমস্যাটা সমাধান হয়, যখন পাওয়ারের আপনার ইউটিলিটিসের সাপ্লাইটা যখন আনইন্টারাপ্টেড হয়, এগুলো তো আমরা দিতে পারি নাই। মুখে আমরা বলেছি যে এখানে বিওআই বোর্ড অফ ইনভেস্টমেন্ট থেকে বিডা বানিয়েছি, ওয়ান স্টপ সার্ভিস বলেছি, কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ কিন্তু বছরের পর বছর কিন্তু কমে গেছে। এখন সর্বকালের সর্বনিম্ন এখানে হচ্ছে আপনার এখানে বৈদেশিক বিনিয়োগ, দেশি বিনিয়োগও হচ্ছে একই অবস্থা, এবং তার সাথে সাথে আপনার হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা নাই, আইন শৃঙ্খলার অবস্থা এখনো হচ্ছে যে সন্তোষজনক নাই। তো এইরকম যে আপনি যদি ডক্টর ইউনূসের সরকারের আমলে বলেন, তার আগে শেখ হাসিনা সরকারের আমলে বলেন, এখন তো জাস্ট এই নতুন সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সময় আসলো, চীন কিন্তু ওইভাবে বিনিয়োগটা কিন্তু করতে, এবার ওরা কিন্তু আমি বলবো যে ওরা খুব কশাসলি দেখছে। তো আমরা চেয়েছিলাম প্রায় $6 বিলিয়ন মতো ফাইন্যান্সিং, বা অনেক ক্ষেত্রে বিষয় বলছে $8 বিলিয়ন, ওরা কিন্তু কমিট করেছে মাত্র হচ্ছে $300 মিলিয়ন, এবং বাকিগুলো যে 13টা এমওইউ সাইন করেছে এটা কিন্তু লং টার্ম এখানে হচ্ছে কোলাবোরেশন, এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও এখানে আশ্বাস দিয়েছেন যে উনি 6 মাসের মধ্যে এখানে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন, এবং যত ধরনের আমলাতান্ত্রিক জটিলতা আছে এগুলোকে হচ্ছে লাঘব করবেন। চীনও দেখতে চাচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে না কিনা, এবং বাংলাদেশ কি আসলেই কি মনোযোগী বা সিরিয়াস যে বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য ওরা ওই সংস্কারগুলো করবে না কিনা। তো বল এখন কিন্তু বাংলাদেশের কোর্টে। পারভেজ করিম আব্বাসি, আপনার কাছে পরে আবারও ফিরবো একটু, যেহেতু আপনি সরকারের সঙ্গে একসময় কাজ করেছেন, সেই জায়গা থেকে পারভেজ করিম আব্বাসি যেটা বলছিলেন যে চীন বিনিয়োগ করতে আগ্রহী এবং চীন খুব কশাসলি দেখছে যে বাংলাদেশ আসলে কি করছে, যে বিষয়গুলো বললো অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা, এইগুলো আসলে বাংলাদেশ সেই জায়গাটা চীনকে নিশ্চিত করতে পারবে কিনা, আপনার কাছে কি মনে হয়? কারণ আপনি তো অনেকগুলো পারবে কি পারবে না এটা তো বাংলাদেশের সক্ষমতার উপর নির্ভর করে, সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে, এবং সরকার নিজে কতটা সক্রিয় এবং সক্ষম তার উপর নির্ভর করে। কিন্তু উনি যেগুলো বলেছেন এগুলো অল আর ইন দি টেক্সট বুক, এগুলো সবাই জানে, সবাই বুঝে, কিন্তু এত জানা বুঝার পরেও আমরা এগুলো অর্জন করতে পারি না কেন? আমাদের কিন্তু এখনো রাজনীতিতে বলেন দেশ কিন্তু বিভাজিত, হ্যাঁ, রাজনৈতিকভাবে। সো রাজনৈতিক একটা অস্থিরতা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও যেটা বিনিয়োগ বান্ধব না, এবং আরেকটা হলো যে নীতি, আমাদের কিন্তু নীতি ক্রমাগত বদলে যায়। আপনি দেখবেন যে প্রতি বছরই এনবিআর এমনভাবে আপনার এই কর নীতি পর্যালোচনা করে নতুন নতুন শর্ত আরোপ করে বা পরিবর্তন করে, অনেকগুলো একেবারে মৌলিক পরিবর্তন। তো এই ধরনের মৌলিক পরিবর্তন করলে যারা ইনভেস্ট করবেন তাদের একটা প্রেডিক্টেবিলিটি লাগে। হ্যাঁ, কি কারণে এখনকার সরকারকে পুনরায় চীন তার দেশে আমন্ত্রণ জানিয়েছে বা সরকার প্রধানকে? তার একটাই কারণ যে অন্তত এই সরকার নির্বাচিত হয় 5 বছরের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে, এই ধারণা থেকে তারা চেয়েছে যে বাংলাদেশে যে সরকার এসেছে সেই সরকার যেন চীনের এই ইনভেস্টমেন্টের প্রতি অথবা প্রকল্প সহায়তা এবং সমস্ত কিছুর প্রতি কমিটেড হয়, তাহলে অন্তত 5 বছরের একটা গ্যারান্টি পাওয়া যায়। এই নিশ্চয়তার জন্যই তারা কিন্তু নিজ থেকে উদ্যোগী হয়ে বাংলাদেশের সরকার প্রধানকে সেখানে সফরে নিয়ে গেছে। আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে, যেটা বলেছেন যে $6 বিলিয়ন, কেন এটার কথা বলি, কারণ আমাদের পররাষ্ট্র সচিব মহোদয় নিজেই যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এই $6 বিলিয়ন উল্লেখ করেছিলেন। আসলে একটা সংখ্যা উল্লেখ করলে অনেক রকম সমস্যা তৈরি হয়, কারণ তখন মানুষের এক্সপেকটেশনটা সংখ্যার উপরে তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে যদি এই সরকার সফরের মাধ্যমে চীনের সঙ্গে পলিটিক্যাল গুডউইল এস্টাবলিশ করতে পারে, এবং একই সঙ্গে চীনের কি চাহিদা, যদি সেটা হয় যে বিনিয়োগ
বান্ধব পরিস্থিতি তৈরি করা, তাহলে অন্তত সেই চাহিদাটা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন, কারণ চীন নিশ্চয়ই সেগুলো বলেছে, এবং তিনি এখন দেশে এসে হোমওয়ার্ক করতে পারবেন, এবং সেইটুকু নিশ্চিত করতে পারলে আপনার 6 বিলিয়ন কেন, সেখানে তার চাইতেও বেশি বিনিয়োগ হতে পারে। কিন্তু এগুলো তো সবই শর্ত সাপেক্ষ। সেটাই, আমরা তাহলে আশাবাদী হতে পারি যে নিশ্চয়ই এই আমরা অন্তত এই শর্তগুলি এখন জানি। হ্যাঁ, বর্তমান সরকার সেই বিষয়টি নিশ্চয়ই হোমওয়ার্ক করবেন। একটু পারভেজ করে আপনার কাছে ফিরতে চাই। সেটা হচ্ছে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একদম শেষ সময়ে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটা বাণিজ্য চুক্তি করলাম, এবং সেই বাণিজ্য চুক্তি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা এবং এখন পর্যন্ত সেটা নিয়ে আছে। এরপরে নির্বাচিত সরকার তার 4 মাসের মাথায় চীন সফর করলো। আপনি যেহেতু ভূরাজনৈতিক বিষয়টি সামনে এনেছেন, এই জায়গা থেকে আসলে চীন এবং চীনের সফরটাকে আসলে কিভাবে দেখতে পারে, বা চীন সফর যে প্রত্যাশা আমরা করেছি সেগুলো আসলে কিভাবে সামনের দিকে আগাতে পারে যুক্তরাষ্ট্রের চাপকে সামনে রেখে? দেখুন, প্রথমতই হচ্ছে যে অত্যন্ত পরিতাপের বিষয় যে আমি এটা অন্য একটা প্রোগ্রামেও বলেছিলাম যে প্রায় স্বাধীনতা 55 বছর হয়ে যাচ্ছে, এখনও কিন্তু আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথে একটা বড় রাজনৈতিক দল বর্তমান সরকার, তাদেরকে জোর করে বলতে হয় যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। তার মানে সাধারণ মানুষের কাছে একটা 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 অনু একটা একটা হয়তো একটা পারসেপশন আছে, বা সাধারণ মানুষ হয়তো এটা মনে করে যে আমাদের যে সরকারগুলো আছে, বিগত সরকারগুলো, এবং তারা কিন্তু অনেক সময় তাদের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের স্বার্থটা দেখেনি, তার জন্য বাংলাদেশ ফার্স্ট বলতে হচ্ছে, বা অন্য জায়গায় চাপ, এবং অন্য জায়গায় চাপটা কি আমি এখানে আসি। আপনি যে শুধু একটা আস্তে করে আমি এখানে বলবো যে টেক্সট বুক কেসের সাথেও এখানে কিছু কিছু জিনিস আছে, এগুলো এখানে হচ্ছে ডকুমেন্টেড। চীন ভরসা করলেও কতটুকু করবে, দেখুন এবং দেখুন আবার এখানে যে একটা কারণে যেটা আমরা বলেছি যে আমরা চেয়েছি তিস্তা রিভার ম্যানেজমেন্টে ওদের টেকনোলজিক্যাল এক্সপার্টিজ বা এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এখানে অ্যাসিস্ট্যান্স চাইছি, ওখানে কিন্তু চীন থেকে বলে দেওয়া হয়েছে ফরেন মিনিস্ট্রি থেকে যে যাতে কোনো থার্ড কান্ট্রি যাতে এখানে ইন্টারফেয়ার না করে। এটা কি কোডেড মেসেজ? কোডেড মেসেজ কাদের জন্য? দুটো দেশই আছে, একটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। এই চীনের ওখানে বহু বছর ধরে আগ্রহ ছিল যে আমাদের এখানে মংলা পোর্টটাতে বড় করে এখানে ডেভেলপ করার জন্য। আমাদের এখানে মাতারবাড়ি এখানে আমরা ধর হচ্ছে পায়রা পোর্টে যখন এটা করছিলাম, তখন আমরা শুনলাম যে হচ্ছে হঠাৎ করে আমাদের ভারত থেকে হচ্ছে তৎকালীন এখানে আওয়ামী লীগের সরকারের সময় শেখ হাসিনার উপর প্রচণ্ড চাপ দেওয়া হলো, এবং শেষ পর্যন্ত মাতারবাড়িতে জাপানিজদেরকে নিয়ে আসা হলো, এবং চীনের যে বিনিয়োগ করতে চেয়েছিল ডিপ সি পোর্টে, ওটা হলো না। ওদের কাছে কিন্তু এক্সাম্পলটা আছে। এবং আমাদের যে এই তিস্তা নিয়ে যে আমরা প্রত্যেকবার একটা খেলা খেলি, আমরাও কিন্তু খেলা খেলি, এটা কিন্তু আমরা অ্যাক্রস রেজিমস, যে একবার চীনের কাছে যাই আমরা কৌশলগত এখানে আমরা এখানে বলেছি তোমাদেরকে নিয়ে আসবো, তারপর ভারত এখানে একটু অ্যালার্মড হয়, কেন হচ্ছে 100 কিলোমিটারের মধ্যে ওদের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি, তারপর ভারত বলে আচ্ছা আমরা একটা স্ট্র্যাটেজি দিব। মাঝখান দিয়ে কী হচ্ছে, আমাদের এখানে পর্যাপ্ত পানি এখানে সরবরাহ হচ্ছে না, 5টা জেলা হচ্ছে যেখানে কৃষিক্ষেত্রে এখানে খুব বাজেভাবে এখানে হচ্ছে এখানে এফেক্টেড হয়েছে। এবং তার সাথে সাথে আপনি এখানে দেখুন, এখানে যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো একটা প্রশ্ন উঠিয়েছেন। আমাদের অন্তর্বর্তী, আমরা আপনার প্রোগ্রামেও বলেছি, আপনাকেও ইন্টারভিউতে বলেছি, এটা যে কোনো সাধারণ মানুষের মতো আমার প্রশ্ন, নির্বাচনের 3 দিন আগে কেন অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডটা একটা আউটগোয়িং গভর্নমেন্ট করলো? এবং আমি আবারও বলবো, আউটগোয়িং গভর্নমেন্ট কোনো মতেই এরকম এত বড় চুক্তি স্বাক্ষর করতে পারতো না যদি বড় বড় যে রাজনৈতিক দলগুলোর সাথে ওরা কথা না বলে থাকে। কেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের তো অনেক এখানে হচ্ছে অ্যাডভাইজারও একই কথাই বলেছে, সরকার থেকে কিন্তু জোরালোভাবে এটাকে বা বিরোধী দলের জোরালোভাবে করা হয় নাই। এবং যুক্তরাষ্ট্রের সাথে যেটা আমার এখনও, আমি এটা সব জায়গায় বলছি, আপনার এখানে সেকশন 4.3 আছে, আপনার এখানে আপনার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভদের সাথে আমরা যখন নেগোশিয়েট করেছিলাম, তখন ওদের সাথে এখানে বলে দেওয়া হচ্ছে কি যে নন মার্কেট কান্ট্রি মানে হচ্ছে চীনকে বলা হচ্ছে, এই যে নন মার্কেট কান্ট্রির সাথে যদি এখানে বাংলাদেশ এটা ট্রিটি সিগনেটারি হিসাবে যে চুক্তিতে যেহেতু স্বাক্ষর করেছে, ওরা যদি যুক্তরাষ্ট্রের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করে বা কোনো প্রযুক্তি আনে যেটাকে যুক্তরাষ্ট্র মনে করে যে তাদের স্বার্থ ব্যাহত হবে, তাহলে কিন্তু অটোমেটিক এটা স্ন্যাপব্যাক ট্যারিফ 19% থেকে আবার 37% আবার এখানে হচ্ছে আপনার হচ্ছে শুল্ক চলে আসবে, চুক্তিটা আবার রদ্দ হবে। এবং তার সাথে সাথে আমাদের কিন্তু অলরেডি কিন্তু 10% কিন্তু হচ্ছে আমাদের এখানে ট্যারিফ আমাদের উপর ইম্পোজ করেছে সেকশন 301-এ ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, কেন? ফোর্স লেবার ইম্পোর্টের জন্য।
এবং এটার জন্য যুক্তরাজ্য আছে, ইউরোপিয়ান ইউনিয়নও আছে। তার মানে চীন থেকে ওরা বলছে কিছু কাঁচামাল যেগুলো জিনজিয়াং থেকে কোনো উৎপত্তি হয় উইগার লেবার ফোর্স প্রোটেকশন অ্যাক্টের আমলে, এটার উপর কিন্তু বাংলাদেশ 10% কিন্তু একটা শুল্ক আবার কিন্তু আসতে পারে, এটার জন্য এই মাসে কিন্তু হিয়ারিং হবে। তো আমাদের উপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র এত চাপ দিতে পারে কেন? সর্ববৃহৎ অর্থনীতি বলে, এবং তার চেয়ে বেশি ওটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার, সবচেয়ে বড় আমদানি বাজার হচ্ছে চীন, দ্বিতীয় বৃহত্তম আমদানির বাজার হচ্ছে ভারত। তো এইগুলো তো আমাদের পররাষ্ট্র নীতিতে এটা একটা প্রভাব ফেলবে। তো এই জায়গায় আসলে বাংলাদেশ ফার্স্ট নীতি আসলে কতটা কিংবা পলিসিটা কিভাবে কাজ করতে পারে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের তো একটা এখানে আমি এখন এগুলো হচ্ছে যে আমি বলবো যে অবভিয়াসলি এগুলো হচ্ছে নতুন নতুন এখানে লিঙ্গ আসে, বাট দ্য এসেন্স ইজ রাইট। আমরা হচ্ছে ভৌগোলিকভাবে একটি ছোট রাষ্ট্র, এটার বাইরে কিছু এটাকে স্বীকার আমরা, হ্যাঁ 18 কোটির জনসংখ্যা অনেক বড়, কিন্তু আমাদের এখানে যেটা আছে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। এবং আমরা যেটা হচ্ছে যে আমাদের 54টা নদী হচ্ছে ভারতের থেকে এখানে আসে, ওরা আপার রাইপেরিয়ান, আমরা লোয়ার রাইপেরিয়ান। এবং আমাদের কাছে নেপাল এবং ভুটানের সাথে যে আমাদের কোনো বর্ডারও নাই যেখান থেকে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি ইম্পোর্ট করতে পারবো, এবং নেপাল আর ভুটানের একটা সুযোগ ও সুবিধা আছে, এমনকি পাকিস্তানেরও আছে যে ওরা চীনের সাথে কিন্তু ওদের বর্ডার আছে, আমাদের কিন্তু বর্ডার নেই। তো সুতরাং আমাদের মাল্টি ভেক্টর পলিসি করতে হবে, মাল্টি স্টেক হোল্ডার এনগেজমেন্ট পলিসি করতে হবে, ইকোনমিক ডিপ্লোমেসিতে এনগেজ করতে হবে, এবং কোনো মিলিটারি অ্যালায়েন্সে যেতে হবে। এবং এটা যেটা আমি একটা কথা বলে শেষ করি, ভিয়েতনামে হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ, আপনি যদি পরে সুযোগ দেন, ভিয়েতনামের এখানে বা সিঙ্গাপুরের যে পররাষ্ট্র নীতি আছে এটা থেকে কিন্তু আমাদের কিছুটা হলেও আমরা কিন্তু ইন্সপায়ার্ড হতে পারি। আব্বাসে আপনার কাছে আবারও ফিরবো, নিচে ছোট্ট একটা বিরতির পর আবারও কথা হবে পররাষ্ট্র নীতিতে সবার আগে বাংলাদেশ। সে পর্যন্ত সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। পররাষ্ট্রনীতিতে সবার আগে বাংলাদেশ, এই বিষয়টি আসলে কতটি প্রতিফলিত হচ্ছে, কিভাবে সরকার প্রমাণ করছে বাংলাদেশ প্রথম, এ বিষয় নিয়ে কথা বলবো। এবার পারভেজ করিম আব্বাসে আপনার কাছে জানতে চাই, পারভেজ করিম আব্বাসের কাছ থেকে শেষ হয়ে আপনার কাছে ফিরবো। আপনার কাছে যে বিষয়টা জানতে চেয়েছিলাম এর আগে, আপনি যেটা কথাটি বলছিলেন যে এটা একটা এক্সাম্পল হতে পারে। আমাদের ফরেন পলিসিটা অনেক সময় হয় কি, আবার হচ্ছে কি ছোট্ট করে রিজিম সার্ভাইভালের জন্য, সরকারের স্থায়িত্বের জন্য যে আপনার বিদেশি রাষ্ট্র আমাকে সমর্থন দিবে, আমার পররাষ্ট্র নীতিটাও হচ্ছে ওইভাবে প্রভাবিত হয়। তো ঘরোয়া রাজনীতিও কিন্তু হচ্ছে বিদেশি আমাদের পররাষ্ট্রনীতি প্রভাব, সারা বিশ্বে এরকম হয়, কিন্তু এখানে আরো বেশি। এবং আপনি দেখুন ভিয়েতনাম কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু সামরিক সহযোগিতা আছে, অংশীদার আছে, কিন্তু ভিয়েতনাম কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বিশাল বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিল কিন্তু 1960-1970-এর দশকে। এবং চীনের সাথে কিন্তু হচ্ছে ওদের অনেক বড় একটা অর্থনৈতিক সহযোগিতা হচ্ছে, ব্যবসা বাণিজ্য আছে, বিনিয়োগ আছে। কিন্তু চীনের শেষ যে যুদ্ধ যেটা করেছে, অফিসিয়াল যুদ্ধ 1979 সালে, এটা কিন্তু ভিয়েতনামের সাথে এবং ক্যাম্বোডিয়া সংক্রান্ত। কিন্তু তবু ভিয়েতনাম এবং চীনের মধ্যে কিন্তু সম্পর্ক প্রায় 1500 বছর ধরে ভালো না, কিন্তু সম্পর্কে এখানে তিক্ততা থাকা সত্ত্বেও ভিয়েতনাম কিন্তু চীনকেও একসাথে নিয়েছে এবং যুক্তরাষ্ট্রকেও নিয়েছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, আপনার এখানে আসিয়ানের সদস্য হয়েছে, আবার তার সাথে সাথে আবার হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ওরা হচ্ছে এখন প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস পাচ্ছে, এবং চায়নার সাথে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে আছে। তো ভিয়েতনামও তো একই রকম চাপে আছে। এবং ভিয়েতনাম যখন হচ্ছে তাদের এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, তাদের প্রযুক্তিগত এখানে উৎকর্ষ বাড়ানোর জন্য, ওরা যখন সবগুলো দেশের সাথে এখানে করতে পারে, ওখান থেকে আমাদের শেখা উচিত। একটু মাহফুজুর রহমান আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বিষয়টা বলছিলেন যে ভিয়েতনাম সেই সক্ষমতাটা অর্জন করলো, বাংলাদেশের পক্ষে সেই সক্ষমতাটা অর্জন আসলে কতটা সম্ভব বলে আপনার কাছে মনে হয়, বা আদৌ পারবে কিনা? না, খুবই সম্ভব। যে কথাটা হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট, আপনি যদি আমাদের ইতিহাস দেখেন তাহলে কম বেশি কিন্তু আমরা বাধ্য হয়েই সেরকম একটা নীতি এতদিন পর্যন্ত অবলম্বন করে আসছি মোটা দাগে। হ্যাঁ, ছোট ছোট অনেক হয়তো আপনার এখানে বিতর্ক আসতে পারে, আপত্তি আসতে পারে, কিন্তু মোটা দাগে জিনিসটা সেরকমই ছিল। আমরা যখন স্বাধীন হই সেই এক্স্যাক্টলি সেই বছরটাতে, তখন তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো রকম সহায়তা পাইনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই তখন আপনার পাকিস্তানের পক্ষে ছিল। তো তখন আমরা মনে হয়েছে যে বাংলাদেশ একটা সোভিয়েত ব্লকের একটা দেশ, সেইভাবে আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি। কিন্তু স্বাধীনতা পাওয়ার অল্প কয়েকদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যেই কিন্তু যখন আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের দেশের উন্নয়নের জন্য, রিকনস্ট্রাকশনের জন্য উই নিড ফরেন অ্যাসিস্ট্যান্স, মানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, আমরা কিন্তু আস্তে আস্তে তখন এই মার্কিন ব্লকের দিকে মনে হলো যেন ঝুঁকে গেছি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তখন
সহায়তাগুলি আসতে শুরু করে এবং তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার কিছু কিছু শর্ত দিত, আমাদেরকেও দিয়েছিল যে আমাদের ইন্ডাস্ট্রি এবং যাবতীয় কিছুর মধ্যে রিফর্ম করতে হবে। এবং তখন থেকেই কিন্তু এই রিফর্মের আন্ডারে কিন্তু আগে কিন্তু সবকিছু ন্যাশনালাইজ ছিল, বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলি। আস্তে আস্তে এগুলো কিন্তু প্রাইভেটাইজ হওয়া শুরু হলো এবং এই যে প্রাইভেটাইজ হওয়ার কারণেই কিন্তু পরবর্তীতে আমরা যখন WTOর মেম্বার হলাম এগুলোর অ্যাডভান্টেজ কিন্তু আমরা পেয়েছি, অনেক পরে এসে কিন্তু এগুলোর অ্যাডভান্টেজ আমরা পেয়েছি। আমরা যদি ওই সময় ওই রিফর্মটা না করতাম আমাদের কিন্তু পরবর্তীতে অনেক স্ট্রাগল করতে হতো। আমরা খুব সহজেই বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTOর মেম্বার হয়ে গেছি, আমরা কিন্তু অত সহজে সেখানে মেম্বার হতে পারতাম না। আপনি দেখেছেন যে চীনের মতো দেশ কত পরে মেম্বার হতে হয়েছে, কারণ তার অনেকগুলো শর্ত ফুলফিল করে তারপরে মেম্বারশিপটা নিতে হয়েছে। একইভাবে দেখেন আমাদের সঙ্গে মুসলিম দেশগুলোর সে সময় সুসম্পর্ক ছিল না। আমি স্বাধীনতার সময়কার কথা বলছি, যেহেতু পাকিস্তান একটা মুসলিম দেশ এবং সেই দেশকে ভেঙে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু বাংলাদেশ যখনই রিয়েলাইজ করলো যে মিডল ইস্টের একটা পটেনশিয়াল আপনার তৈরি হয়েছে, তখনই কিন্তু আমরা পাকিস্তানকে স্বীকৃতি দিয়ে হলেও অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের সদস্য হয়েছি। মুসলিম সবগুলো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমান্বয়ে ভালো হয়েছে এবং তখনই কিন্তু আমরা মিডল ইস্টে সেই জনশক্তি যেটা রপ্তানি করার সুযোগ সেটা পেয়েছি এবং অ্যাভেল করেছি। আপনি এখন চিন্তা করে দেখেন যদি আমরা মিডল ইস্টে সেই সুযোগটা না পেতাম, আমাদের এই যে ফরেন রেমিটেন্স এখন আমরা যার জন্যে অর্থনীতিতে এত বড় কন্ট্রিবিউশনের জন্য আমাদের সবকিছু সহজ হয়ে গেছে, সেটা কিন্তু হতো না। তো তার মানে হলো আমরা আগাগোড়া আমাদের নিজেদের স্বার্থই দেখেছি এবং আরও কিছু কিছু ক্রুশিয়াল আপনি ফরেন পলিসির এক্সাম্পল এখানে আসতে পারে। আমরা কিন্তু ওই ইরাক যখন কুয়েত আক্রমণ করেছিল, আমরা কিন্তু একটা পর্যায়ে আপনার সেখানে কুয়েতে আমাদের সেনাবাহিনী পাঠিয়েছি, যুদ্ধের জন্য না, বাট আমরা পাঠিয়েছিলাম। এই যে একটা সংহতি সেখানে প্রকাশ করেছিলাম, সেটা কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে হয়েছে। মানে যে আপনি যদি বলেন বাংলাদেশ ফার্স্ট, তার কিন্তু একটা এক্সাম্পল। কারণ হলো মিডল ইস্টে, এন্টায়ার মিডল ইস্টে কুয়েত সহ আমাদের প্রচুর আপনার জনশক্তি সেখানে রয়েছে, আমরা ওইটা কম্প্রোমাইজ করতে চাই নাই। এইটা আপনি পরবর্তীতে আমি উল্লেখ করছি না, বাট পরবর্তীতেও আপনি দেখবেন মধ্যপ্রাচ্যে অনেকগুলো ক্রাইসিসের সময় আমরা যে অবস্থানগুলো নিয়েছি এটা কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট দেখে নিয়েছি, সবসময় যে একটা আইডিওলজির অবস্থান থেকে নিয়েছি তা না। এবং এটার লাস্ট রিফ্লেকশন আপনি ইরান যুদ্ধের সময় দেখতে পাবেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যুক্তরাষ্ট্র এবং চীনের যে চাপ, আমরা বলছি যে ভূরাজনীতির দিক থেকে যে চাপটা আসবে সেই জায়গায় সম্পর্ক রাখবার ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতিতে এগিয়ে যেতে পারবে, তাই মানে আপনি আশাবাদী? সরকার যেহেতু ঘোষণা করেছে এটা তার নীতি, এখন এটা খুবই স্বাভাবিক যে বাংলাদেশের কোনো কোনো অ্যাকশন যুক্তরাষ্ট্রের পক্ষে যেতে পারে, কোনো কোনো অ্যাকশন চীনের পক্ষে যেতে পারে, অন্য কোনো দেশের পক্ষেও যেতে পারে বা যেতে পারছে বলে মনে হতে পারে। কিন্তু সেই জন্য আপনাকে থেমে গেলে চলবে না। আপনি যদি মনে করেন যে আমার স্বার্থের জন্য এই কাজটা করতে হবে, আপনাকে ওই কাজটা তখন ওইভাবে করতেই হবে এবং স্মার্টলি এটা হ্যান্ডেল করতে হবে অন্যজনের সঙ্গে, যেন অন্যজন আপনার এই সিদ্ধান্তের জন্য বৈরী হয়ে না যায়। এটা সব কিছু নির্ভর করে আপনি কতটা সক্ষম নিজের স্বার্থটা তুলে ধরার জন্য এবং একই সঙ্গে অন্যকে অ্যান্টাগোনাইজ না করা। মাহফুজুর রহমান, আপনার কাছে ফিরবো, আবার পারভেজ আপনার কাছে ফিরতে চাই। সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে ইকোনমিক করিডরের কথা যে বলেছে, কারণ এর আগে চীনের একটা প্রস্তাব ইকোনমিক করিডর, সেটা বাংলাদেশ, মিয়ানমার এবং চীন, এই জায়গায় আমরা দেখেছি যে ইন্ডিয়া একসময় ইনভলভ ছিল, বিসিআইএম। তো সেই জায়গা থেকে এখন আমরা নতুন একটা ইকোনমিক করিডর 3 দেশ মিলে করতে চাচ্ছি। এই জায়গা থেকে ভারতের একটা অবস্থান, যেহেতু ভারতের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আমরা দেখছি সম্পর্কটা অতটা ভালো না, তলানিতেই ছিল, এখন কিছুটা হলেও উন্নয়ন হয়েছে। তো সেই জায়গায় ইকোনমিক করিডোরের প্রস্তাব ভারত আসলে কিভাবে দিবে বলে আপনার কাছে? ভারত আগে কিভাবে দিবে তার চেয়ে বেশি ভালো হচ্ছে যে আমরা কিভাবে এটা করব। কেননা এক হচ্ছে যে প্রথম কথা হচ্ছে, আমি ভারতের কথা আসছি, যে এক হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ, চায়না, মিয়ানমারের যে একটা করিডোর করার কথা আছে, বেসিক্যালি এটা হচ্ছে যে সিমেক, যেটা চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরের একটা এক্সটেনশন, এখানে এশিয়ান হাইওয়ের সাথে ইত্যাদি লিঙ্কেজ হবে, বিআরআই এর সাথে হবে। কিন্তু এখন তো ওখানে গৃহযুদ্ধ চলছে। নেপেডাও যেখানে আছে, এখানে মিয়ানমারের রাজধানী, ওরা তো হচ্ছে নর্থ রাখাইন স্টেট এবং চীন স্টেটের উপর কোনো দখল নাই। 80% উপর হচ্ছে যে ওখানে যে ভূমির দখল হচ্ছে আরাকান আর্মির সাথে, নন স্টেট অ্যাক্টর। তো আরাকান আর্মির সাথে তো এখন হচ্ছে আমাদের কার সাথে ডিল করব? আপনার যেখানে এখানে ইকোনমিক হাইওয়েটা আপনি এখানে যাবেন, ইকোনমিক করিডোরে ইন্টিগ্রেটেড হবেন, তাহলে হচ্ছে এটা ট্রাইল্যাটারাল না, এটা কোয়াড্রিল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট হতে হবে। এক হচ্ছে বাংলাদেশের সাথে, দুই হচ্ছে চীনের সাথে এবং
3 হচ্ছে মিয়ানমারের সাথে, 4 হচ্ছে আরাকান আর্মির সাথে। সেই বিষয়টা একটু আমরা কালকে কথা বলছি এই যে জি, মিয়ানমারের যে সদিচ্ছা, এই আসলে সদিচ্ছাটা না, সদিচ্ছা তো ওরা ইমপ্লিমেন্ট করারও তো ওদের তো ক্যাপাসিটিটা নাই, এটা হচ্ছে প্রথম জিনিস। এবং আরাকান আর্মিরও চীনের সাথে সম্পর্ক ভালো আছে, মিয়ানমারের সরকারেরও মোটামুটি ভালো সম্পর্ক আছে চীনের এই আপনার এর সাথে, এই চীনের সরকারের সাথে। এবং আপনি যদি এটাও মনে রাখবেন, মিনং ল্যাং যেখানে যে নবনির্বাচিত যেখানে আপনার মিয়ানমারের প্রেসিডেন্ট, আগে যিনি ছিলেন আর্মি চিফ, উনার কিন্তু প্রথম বিদেশ সফর কিন্তু ভারত দিয়ে শুরু হয়েছে, তারপর উনি চীনের সফরে গেছেন। এবং আমরা কিন্তু এখানে মিয়ানমারেও কিন্তু হচ্ছে ভারত এবং চীনের মধ্যে, অবশ্য রাশিয়াও আছে, তো ভারত এবং চীনের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা হয়, বা চীন এবং জাপানের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। তো এগুলো কিন্তু এখানে ফ্যাক্টর আছে। এবং রোহিঙ্গা যেহেতু প্রত্যাবর্তন যতক্ষণ না আগে হয়, এটা কিন্তু অন পেপার শুনতে খুব ভালো লাগে, কিন্তু এটা কোনো ইমপ্লিমেন্টেশন সম্ভব না। একটু মাহফুজুর রহমান আপনার কাছে ফিরতে যাই। যদিও আপনি কালকে বলেছিলেন এবং আমি আপনার যখন ইন্টারভিউ নিতে গিয়েছি এবং আপনি বলেছেন যে আসলে মিয়ানমারের সদিচ্ছা কতটা এবং মিয়ানমারকে কে রাজি করাবে বা মিয়ানমারের সঙ্গে সেই নেগোসিয়েশনটা কে করবে, এই বিষয়টা আপনি বলেছিলেন। সত্যিকার অর্থেই এখন পারভেজ করিম আব্বাসীও যে বিষয়টা বলছিলেন যে সেখানের যেহেতু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এটা আমি এটা আগাগোড়াই বলেছি যে এটা নন স্টার্টার, কারণ এটার জন্য বহুদিন থেকে 10-15 বছর ধরে এটার চেষ্টা করা হয়েছে, যদিও ইন্ডিয়া তখনও সংযুক্ত ছিল ওই পরিকল্পনায়। এমনকি একসময় এশিয়ান হাইওয়ের আমরা কক্সবাজারের মাধ্যমে তখন সেখানে বাই ল্যান্ড মিয়ানমারে ঢোকার একটা চেষ্টা করেছিলাম, এবং তখন বলা হয়েছিল যে প্রয়োজনে মিয়ানমারের ভেতরে যে রোড লিঙ্ক যেটুকু, সেটুকু বাংলাদেশ তার নিজের অর্থায়নে করে দেবে। তো আমি বুঝতে পারি, যেটা উনিও বলেছেন স্পষ্ট করে, যে মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার, সেই সরকারের সঙ্গে অন্যান্য যে সমস্ত স্টেট যার ভেতর দিয়ে এই রাস্তাটা যেতে পারে, কোনো স্টেটেরই খুব একটা ভালো সম্পর্ক নাই। হ্যাঁ, এবং মিয়ানমারের আপনার এমনিতেই ইনফ্রাস্ট্রাকচারে তার অত্যন্ত দুর্বল, ক্যাপিটালের সঙ্গে তাদের প্রত্যেকটা স্টেটের যে ক্যাপিটাল, সেগুলোর সংযোগ সড়কও ভালো অবস্থায় নাই। কিন্তু আমি অনুমান করতে পারি যে এই পরিকল্পনাটা যেহেতু চীনের দিক থেকে এসেছে, হেড অফ গভর্নমেন্টের ভিজিটের সময়, তো হয়তো বা চীনের দিক থেকে তার একটা গুরুত্ব আছে, এবং হয়তো বা চীন এটার পরিকল্পনার মধ্যে কিছু দূর ওয়ার্কআউটও করে রেখেছে। যদিও বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট চীন যাওয়ার ইমিডিয়েট আগে আগে কিন্তু মিয়ানমারের হেড অফ গভর্নমেন্ট চীন সফরে গিয়েছে। ওই যৌথ ঘোষণায় কিন্তু এইরকম রোড লিঙ্কেরও কোনো কথা নাই। এমনকি আনফর্চুনেটলি আমরা মিয়ানমারের শরণার্থী নিয়ে যে কথাটা বলছি যে চীনের সহায়তা আমরা পাবো, কিন্তু চীন মিয়ানমারের ঘোষণায় কিন্তু ওরকম কোনো আপনার অংশ আপনি খুঁজে পাবেন না। তো তারপরও আমরা যদি ধরে নিই যে যেহেতু এটা আপনার হেড অফ গভর্নমেন্ট লেভেলের মিটিংয়ের মধ্যে আলোচনা হয়েছে এবং তাদের দিক থেকে আপনার প্রস্তাবটা এসেছে, হয়তোবা বে অফ বেঙ্গলের জন্য চীনের একটা বরাবরই আগ্রহ আছে যে বে অফ বেঙ্গলে যেন বাই রোড সেখানে পৌঁছার ব্যবস্থা করতে পারে, বিশেষ করে ওখানে চাকফিও মনে হয় বন্দরটার নাম, সেই বন্দরে চীনের একটা আগ্রহ আছে, এবং ওই চাকফিও বন্দরটাও কিন্তু চীন আপনার ডেভেলপ করছে। তো ওই ডেভেলপ করার পেছনেও হয়তো তার একটা স্বার্থ আছে যে সেইখানে সে যুক্ত হতে চায়। তো সেইখান থেকে ফিজিক্যালি এখন আমার কাছে মনে হয় যে এটা সম্ভব, কারণ চাকফিও পর্যন্ত যদি চীন আসার পরিকল্পনা করেই থাকে এবং সেটা মিয়ানমারের সঙ্গে আপনার চুক্তি হয়েই থাকে, তাহলে সেখান থেকে বাংলাদেশে এক্সটেনশনের জায়গাটা রিলেটিভলি কম, সুতরাং সেটা হয়তো বা সম্ভব হতে পারে। বাট আমি যেটা সংশয় প্রকাশ করছি সেটা হলো যে মিয়ানমারের সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালো না, এটা তো অস্বীকার করতে পারছি না। আপনার তো আগে যে দেশটির মধ্য দিয়ে আপনি যাবেন চীনে, সেই দেশটার সঙ্গে আপনার সম্পর্কটা ভালো করতে হবে। সুতরাং এখানে আপনার প্রচুর কাজ আমাদের বাকি আছে। হইলে আমিও খুশি হব, এবং আমি মনে করি যদি এটা হয় এবং আমরা ব্যবহার করতে পারি, তাহলে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কও হয়তো উন্নত হয়ে যাবে, কিন্তু তার আগে আমাদের হোমওয়ার্ক অনেক বেশি। সেই হোমওয়ার্কটা আসলে কোন লেভেলে করতে পারে? কারণ যেহেতু বলছিলেন যে পলিটিক্যাল ওই জায়গার যে অবস্থা, রাজনৈতিক যে এটা অবস্থা, প্রথমত আপনাকে দ্বিপাক্ষিকভাবে করতে হবে মিয়ানমার সরকারের সঙ্গে। সরকার এখন যেই থাকুক, আপনি তাকে পছন্দ করেন না করেন, তার সঙ্গেই করতে হবে। এবং আমি এখানে বুঝতে পারি যে যেহেতু চীন এই উদ্যোগটা নিয়েছে, এখানে হয়তো চীনের অভিভাবকত্বে এইটা হয়তো সম্ভব হলে হতে পারে। তো আপনি সেইটুকু সহায়তা যদি নিতে পারেন, কখনো সম্ভব হয়, সেই সহায়তা আপনি নিলেন, মানে তৃতীয় একটা দেশের সহায়তা নিলেন। কিন্তু সমস্যাটা যেহেতু দ্বিপাক্ষিক, আপনাকে মৌলিকভাবে এটা দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করতে হবে। আপনি যদি ভিন্নভাবে চেষ্টা করেন, তাতে জটিলতা অনেক সময় বেড়ে যায়। ওকে, আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আলোচনায় ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরবো দেশ সন্ধ্যায়। সে পর্যন্ত সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। পররাষ্ট্রনীতিতে সবার আগে বাংলাদেশ, এ বিষয়ে আলোচনায় ফিরছি। মাহফুজুর রহমান,
আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। যে বিষয়টা আমরা বলছিলাম যে ইকোনমিক করিডর, এবং আপনি বলছিলেন যে এই বিষয়টা আসলে সদিচ্ছার এবং বলছিলেন দ্বিপক্ষীয় একটা বিষয় আছে, সে বিষয়টা আসলে বাংলাদেশ কতটা প্রস্তুত। কারণ আমরা যেটা দেখেছি যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের সাথে কিন্তু দ্বিপক্ষীয় অনেক আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু পেরে উঠতে পারেনি। তারপর আমরা চীনের সহায়তায় গেলাম, এবং এখন আমরা বৈশ্বিক উদ্যোগ, কোনোটাই আসলে কাজ হচ্ছে না। তো সেই অভিজ্ঞতাটা আসলে এখানে কাজে লাগাতে পারবে কিনা, কারণ চীনকে মিয়ানমারকে রাজি করবে মিয়ানমারের ক্ষেত্রে। না, আমি আগে যে কথা বলেছি একই জিনিস বলতে পারি, এইটাতে আপনার প্রচুর হোমওয়ার্ক প্রয়োজন আছে। হ্যাঁ, অতটা স্টেমিনা একটা সরকারের থাকবে কিনা যে এই 5 বছরের মধ্যে সেটুকু করার, কারণ সরকারের তো আরও অনেক কাজ আছে, আরও অনেক প্রায়োরিটি আছে। সেই জন্য আমার কাছে এটা নন স্টার্টারই মনে হয়েছে আর কি। এবং এতটা অ্যাম্বিশাস এই মুহূর্তে আমাদের না হলেও কোনো ক্ষতি নাই। আমরা অন্যান্য যেগুলো জরুরি জিনিস আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারি এবং এনগেজ থাকতে পারি। পারভেজ বাসে আপনাকে দিয়ে শেষ করতে চাই। যদিও মাহফুজুর রহমান বলছেন যে এটা নিয়ে এত আশাবাদী হওয়া দরকার নেই এবং আমরা অন্য কিছু নিয়ে কাজ করি, কিন্তু যেহেতু আমি কালকে এটা নিয়ে একটা স্টোরি করেছি এবং অন্যান্য বিশ্লেষকরা বা কূটনৈতিক বিশ্লেষকরাও বলেছেন খুব আশাবাদী যে বাংলাদেশ ইকোনমিকভাবে এবং ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের অনেক দূর এগিয়ে যাবার বা সম্ভাবনার একটা জায়গা তৈরি হয়েছে। তো সেই সম্ভাবনার জায়গাগুলো যদি আপনি বলতেন, এবং ছোট্ট করে আশাবাদী না তবুও আমরা একটু আশাবাদী হতে চাই। না, এখানে আশাবাদী নৈরাশ্যবাদী না, এখানে হচ্ছে আমরা বাস্তববাদী। যদি ভালো হয় দেশে তো ভালোই হবে, এটাতে কোনো দুঃখের কিছু না। আর যে দেশ থেকে হোক, ভারত হোক, যুক্তরাষ্ট্র হোক, যুক্তরাজ্য হোক, রাশিয়া, চীন, যে আমাদের দেশে এখানে বিনিয়োগ আনতে পারবে তাকে আমরা সাধুবাদ জানাবো। এখন আমাদের কোথায় সুবিধা আছে? এখন আমাদের হচ্ছে যে উন্নয়নের জন্য যে আমাদের এখানে যে আমাদের যে অর্থ পেতাম সেটা কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আসা প্রায় বন্ধই হয়ে গেছে। এখন হচ্ছে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি বা ট্রেড বেসড ডিপ্লোমেসি। এখন ওইখান থেকে ওই এত বড় ঘাটতিটা পূরণ করার জন্য, এবং ইউরোপিয়ান ইউনিয়নও আস্তে আস্তে যে অনুদান দেওয়া বা গ্র্যান্টস দেওয়া এগুলো কমে যাচ্ছে। তো এখন আমরা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যুক্ত হয়েছি। তো এটা হচ্ছে আপনাদের ইউনাইটেড নেশনসের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ওটার সাথে সম্পৃক্ত আছে। তো দারিদ্র্য বিমোচন করা বা হচ্ছে আপনার বিনিয়োগ করে আপনার কর্মসংস্থান বাড়ানো, বা আপনার প্রযুক্তিগত এখানে হচ্ছে হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার, নবায়নযোগ্য জ্বালানিতে যদি আমরা এখানে ইনভেস্ট করতে পারি, বা আমাদের ইলেকট্রিক ভেহিকেল, সোলার প্ল্যান্টের জন্য যদি আমরা এখানে করতে পারি, আমরা পাওয়ার ট্রান্সমিশন ক্যাপাসিটি বাড়াতে পারি, পোর্ট আর ইনফ্রাস্ট্রাকচারে যদি আমরা এখানে ইনভেস্ট করতে পারি, তাহলে এবং তার সাথে সাথে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে, যেটা অবশ্যই এটা অনেকগুলো সংস্কার করতে হবে, ওটা কিন্তু 4 থেকে 5 বছর নেগোসিয়েশনও লাগবে। ওটাতে যদি সংযুক্ত হতে পারি তাহলে বলবো আমাদের জন্য বড় একটা লাভের একটা আশা আছে, কিন্তু একদিনে হবে না। এবং আমাদের যেটা বলছে, আমি যে আমার সাথে সহভাগিতা যিনি বলেছেন আমি একমত, আমাদের প্রচুর সংস্কার করতে হবে। এই সংস্কার কথাটা আমাদের এখানে ডার্টি ওয়ার্ড হয়ে গেছে, এবং আমাদেরকে এখানে হচ্ছে আমাদের এক্সপেক্টেড আউটকামস কি এটা গোলে দিতে হবে। একটা সফর, তারপর এখানে হচ্ছে যে আমরা কিছু কিছু প্রোগ্রাম করলাম, কিছু কিছু কথা বললাম, তারপর আবার উৎসাহ হারিয়ে ফেললাম, তাহলে কি হবে? আমাদেরকে সারা বিশ্বের কাছে সিগন্যাল করতে হবে যে আমরা হচ্ছে যে আমরা কমিটেড, আমরা একটা জিনিসের প্রতি আমরা হচ্ছে ফোকাসড আছি, এবং আমরা আমাদের অ্যাটেনশনটা ছাড়াচ্ছি না। তখনই দেখবেন বিদেশি বিনিয়োগ হবে, তখনই কর্মসংস্থান হবে, যেটা একদিনে হবে না। এবং এটার জন্য আমাদের সরকার এবং বিরোধী দল এবং মেজর যে স্টেক হোল্ডার্স আছে সমাজে, সবারই কিন্তু এক ধরনের কনসেনসাস থাকবে আমরা কী ধরনের বাংলাদেশ চাইছি, যাতে বিদেশিরা বিনিয়োগ করতে পারে বা তারা আমাদের সাথে অর্থনৈতিকভাবে সম্পৃক্ত হতে পারে। পারভেজ কুমার আব্বাসী, আপনার কাছে ফিরবো। মাহফুজুর রহমান, আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, কারণ দুইটা দেশেই কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনের যে আমাদের সহায়তা, সেই সহায়তা কিন্তু তারা করতে পারে, মালয়েশিয়া বলি, চীন বলি। এবং রোহিঙ্গারা বাংলাদেশের যে ধরনের ক্রাইসিস তৈরি করছে, সেই জায়গায় তাদের প্রত্যাবাসন এখন জরুরি হয়েছে, এবং আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার খুব আশা দিয়েছিল। এখন বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন কতটা আপনার কাছে মনে হয়, এবং এই দুই সফরের মধ্যে কতটা আশাবাদী হতে পারেন? ঠিক আছে, আমি যদি বাংলাদেশ ফার্স্ট এই নীতিটা অনুসরণ করি, তাহলে এই শরণার্থীরা যেহেতু বাংলাদেশের জন্য সমস্ত দিক থেকে ঝামেলা তৈরি করছে, নিরাপত্তা হুমকি হয়ে আছে, আপনার আমাদের জায়গা অকুপাই করে আছে, আমাদের অর্থনীতির উপর চাপ দিচ্ছে, আমাদের পরিবেশ নষ্ট করছে, সমস্ত বিবেচনায় শরণার্থীদেরকে আমরা যদি তাদের দেশে প্রত্যাবর্তন করাতে পারি আমাদের জন্য সবচেয়ে বেশি লাভ। সো অ্যাজ এ বাংলাদেশের ফার্স্ট পলিসি আমাদের প্রথমেই কাজ হবে মিয়ানমার সরকার, অর্থাৎ যে দেশ থেকে তারা এসছে সেই দেশের সরকারের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করা, এবং এই আলাপ আলোচনাটা খোলা মনে করা উচিত। এবং আমি মনে করি একেবারে সরকার প্রধানের 1-to-1 মিটিং এটা করা উচিত, কারণ এইটা প্রথম মিয়ানমারের সঙ্গে আপনার
কনফিডেন্স বিল্ডিংটা তৈরি করতে হবে। সেইটা যদি আপনি করতে না পারেন, মিয়ানমার আপনার কোনো কথার কার্যকর কোনো মূল্য দেবে না। তো সেটা করতে গেলে মিয়ানমারের কনফিডেন্সটা আপনার বিল্ড করতে হবে। মাহফুজুর রহমান, আপনি যেহেতু রাষ্ট্রদূত ছিলেন, আপনাকে একটু কাছে জানতে চাই, এই যে আপনি বললেন যে মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ, এবং আপনি একদম বলছেন যে স্টেট যে হেড তাদের হচ্ছে মিটিংটা হওয়া উচিত। আমরা এই যেহেতু আমি কূটনৈতিক সাংবাদিকতা করি, সেই জায়গা থেকে অভিজ্ঞতা বলবো, সাবেক কোনো এক পররাষ্ট্র সচিব বলেছেন মিয়ানমারকে রিচ করা বা মিয়ানমারকে পাওয়া খুব কঠিন, তাদের সঙ্গে যোগাযোগ করা। তো এই জায়গাটা আসলে আপনার কাছে, যখন কোনো একটা জিনিস কঠিন হবে তখন আপনার চেষ্টা বাড়াতে হবে, এটা তো সহজ হিসাব। আপনার ওইটা ছাড়া কোনো বিকল্প নাই, এটা আপনাকে প্রথমে মেনে নিতে হবে। যে দেশের থেকে রোহিঙ্গারা এসছে বা শরণার্থীরা এসছে, সেই দেশের সঙ্গে আপনাকে সর্বপ্রথম যোগাযোগ করতে হবে এবং তাকে কনভিন্স করতে হবে। এটা কনভিন্স করা সম্ভব। এখন যেটা সবচাইতে বেশি ডিফিকাল্ট মনে হয়, না, যেটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট এখন মনে হচ্ছে, আপনি তো কূটনীতিক, এবং কূটনীতিকের কাছে ওই জিনিসটা তো সহজ, সমান। আপনার যে কাজটা সহজ সেই কাজটাও তার কাছে যেমন, যে কাজটা কঠিন সেই কাজটাও তার কাছে তেমন। হ্যাঁ, এবং আপনি একটা কঠিন কাজ বলে এই কাজটা আপনি পারবেন না, এটা মনে করার কোনো কারণ নাই। আপনার সেখানেই চেষ্টা করতে হবে। আমি বলি কনফিডেন্স বিল্ডিংটা কেন প্রয়োজন, কারণ আপনাকে স্বীকার করতে হবে যে এই শরণার্থীরা যখন এসেছে, এই যাবতীয় প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের যে ভূমিকা এতদিন ছিল, সেই ভূমিকার মধ্যে ত্রুটি কোন জায়গাগুলোতে, আপনার যদি ত্রুটি থেকে থাকে সেটা আপনার স্বীকার করতে হবে, এবং মিয়ানমারকে নিশ্চয়তা দিতে হবে যে আপনি মিয়ানমারের সরকারের বিরুদ্ধে বা মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে আপনি কোনো অবস্থান নিচ্ছেন না। আপনার শুধু মিয়ানমার থেকে শরণার্থী এসছে, সেই শরণার্থীকে আপনি শুধু ফেরত দিতে চান, এই বিশ্বাসটুকু অর্জন করতে হবে আপনার। সেই কাজটুকু হয়ে গেলে বাকি কাজ কিন্তু সহজ। কিন্তু আমি মনে করি এই কাজটাই অনেক বড় চ্যালেঞ্জিং, কিন্তু চ্যালেঞ্জিং হলেও এই কাজটাই আপনাকে করতে হবে। কঠিন হলে কঠিন হবে, আপনার যেটা একদিনে হতো সেটা 10 দিনে হবে, কিন্তু আপনাকে এটাই করতে হবে। আপনি যেটা জি অবশ্যই, না তার চেয়ে তার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি মুখে যা বলছেন আপনি আসলে সেটা মিন করেন। সেই কনফিডেন্টের জায়গাটা মিয়ানমারকে দেখাতে হবে। আমরা একটু সফরের বাইরে আলোচনা করতে চাই, যেহেতু আজকে আমরা অনেক দিন পর পারভেজ করিম আব্বাসে আপনাকে দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আমরা দেখলাম যে দীর্ঘ 2 বছর পর আবারও ভারতের যে পর্যটন ভিসা সেটা চালু হলো আজ থেকে, এবং সাধারণ মানুষের কাছে আমি সকালে ওটা কভার করতে গিয়েছি এবং সাধারণ মানুষের যে কাছে জানতে চেয়েছি, এবং তারা বেশ আগ্রহ নিয়ে বলেছে যে স্বস্তি একটা ফিরেছে এবং সম্পর্ক ভালো হবে। আপনার কাছে কি মনে হয়, ভারত বাংলাদেশ সম্পর্কে এটা আসলে কোনো প্রভাব ফেলবে কিনা? নিশ্চয়ই ফেলবে, চলছে না নিশ্চয়ই ফেলবে। এবং দেখুন, ভারত বিগত 2 মাস যে প্রক্রিয়াটা অবলম্বন করেছে, যে পুশিং করে বা হচ্ছে এক ধরনের বাংলাদেশের সরকারের উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার এক্সার্ট করা, ওরা দেখছে পলিসিটা ব্যাকফায়ার করেছে। যত বেশি আপনাকে চীনের এখান থেকে বলয় থেকে সরিয়ে আনার যে চেষ্টা করছে, তখন কিন্তু বিএনপি বা বিএনপি নেতৃত্বে যে সরকার আছে, সেই সরকার কিন্তু আরও বেশি এখানে চীনের সাথে এঙ্গেজ করছে। এটাও কিন্তু এক ধরনের সিগন্যালিং অফ ডিফারেন্স। সো দে হ্যাভ চেঞ্জ ট্যাক। 2 হচ্ছে যে এই যে আপনার এখানে আমি বলবো যে আমাদের বাংলাদেশে বিশেষত যারা হচ্ছে আপনারা মনে করুন কঠিন এখানে হচ্ছে ব্যাধিতে যারা ভুগছেন এবং উচ্চতর এখানে হচ্ছে চিকিৎসার জন্য যাচ্ছেন, তো কম টাকায় গুণগত মান এখানে উন্নত যে চিকিৎসার জন্য ভারত হচ্ছে প্রসিদ্ধ। এটা অস্বীকার করে লাভ নেই। আমাদের হাসপাতালগুলো যদি ওইরকম ভালো হতো, আমাদের চিকিৎসা খাত যদি ওইরকম অ্যাফোর্ডেবল হতো, তাহলে এবং রিলায়েবল হতো, তাহলে আমাদের দেশের লোকরা যেত না তো কষ্ট করে। তো যাই হোক, এখন তাদের জন্য আমি এটা গুড নিউজ। কিন্তু এটাও কিন্তু ভারতে একটা রাজনৈতিক এখানে একটা আমি বলবো যে এটা সিগন্যালিং করেছে, কেন এখন নতুন এখানে ওনাদের আমি বলবো ভেরি পাওয়ারফুল এখানে হচ্ছে যে হাই কমিশনার আসে দীনেশ ত্রিবেদী, যিনি হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক নিয়ে আসছেন। তো ওনার মতো মানুষ যিনি আগে এখানে ইউনিয়নকে মানে দিল্লিতে যখন উনি যখন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার, ওনাকে যখন এনে দেওয়া হচ্ছে, তো ওনাকে তো কিছু এখানে গুডউইল জেস্চার আনতে হবে। তো এটা হচ্ছে যে ওরা প্রথমেই করেছে হচ্ছে যে আপনার ট্রাভেলটার উপর এখানে হচ্ছে রেস্ট্রিকশন সরিয়ে দিয়েছে। এতে ভারতেরও লাভ আছে, কেন 2023 সালে যখন লাস্ট যেখানে হচ্ছে আমাদের নর্মাল ইয়ার ছিল শেখ হাসিনা সরকারের আমলে, তো তখন কিন্তু আমাদের এখান থেকে 21 লাখের ঊর্ধ্বে হচ্ছে বাংলাদেশি ওরা গেছে নানান কারণে এখানে ভারতে পর্যটনের জন্য। প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন ডলারের মতো হচ্ছে ভারত এখানে অর্থনীতি এখানে যোগদান করা হতো, মানে অফিসিয়াল সোর্স থেকে। যুক্তরাষ্ট্রের মতো দ্বিতীয় বৃহত্তম দেশ যেখান থেকে হচ্ছে ট্যুরিস্ট যায় এটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। এবং এটা একটা চালও বটে, রাজনৈতিক চাল। কেননা 2 বছর ধরে যখন যে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিল, তখন কিন্তু মমতা ব্যানার্জি সরকার শেষের দিকে এবং
যখন বাংলাদেশি পর্যটকরা বিশেষত আমরা 80% যাই হচ্ছে কলকাতায়, তখন কিন্তু কলকাতায় টাকা পয়সা খরচ না করাতে কলকাতার কিন্তু ওখানে ব্যবসা পড়ে গেছিল, মমতা ব্যানার্জির উপর রাগটা আরো বেড়ে গেছিল। এবং এখন তো তাদের বিজেপিরই লোক শুভেন্দু অধিকারী এখন ক্ষমতায় আসে, কলকাতার তো এখন চাকাটা ঘোরাতে হবে, কলকাতার চাকা ঘোরাতে হলে তো বাংলাদেশি পর্যটকদের টাকা লাগবে। আমি বলবো যদি এটাই যদি ওরা মনে করে, তাহলে কলকাতায় যারা এখানে বিজেপির নেতৃবৃন্দ আছে ক্ষমতায়, তারা বাংলাদেশে নিয়ে গালমন্দ করা বন্ধ করুক, নাহলে যে আমাদের দেশের লোকরা কেন যাবে ওখানে টাকা পয়সা খরচ করতে। কিন্তু হ্যাঁ, আমি এটা বলবো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা কোঅপারেশনের উপর হলেই ভালো হয়, মিউচুয়াল রেসপেক্টের উপর হলে ভালো হয়। অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সও আমাদের খেলা উচিত না, আর ইন্ডিয়ারও অ্যান্টি বাংলাদেশ পলিটিক্স খেলে উচিত হবে না, কারণ এটা জিরো সাম গেম। তো আমি বলবো এটা একটা পজিটিভ স্টেপ, কিন্তু তার সাথে সাথে পুশিংটাকে যাতে এখানে স্কেল ডাউন করে এবং মিউচুয়াল এখানে হচ্ছে আমরা ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 ও ট্র্যাক 1.5 যেসব এখানে কনভেনশনাল মেথড আছে ভারতের সাথে আমরা কন্ট্যাক্ট করি, তাহলে পিপল টু পিপল কন্ট্যাক্টটা কার্যকর হবে। মাহফুজুর রহমান, আপনাকে দিয়েই শেষ করব, যে বিষয়টা একটু জানতে চাই, এই যে ঢাকায় যে নিযুক্ত যে নতুন হাই কমিশনার, তিনি মন্ত্রী পদমর্যাদার, এই বিষয় নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যে তাকে কেন আসলে পাঠানো হলো, বিশেষ কোনো বার্তা আসলে বহন করে কিনা একজন মন্ত্রী পর্যায়ে। না, ঠিক আছে, উনি যদি মন্ত্রী পদমর্যাদার হয়ে থাকেন সেটা ভারত সরকারের কাছে, সেটা বাংলাদেশের এখানে কোনো লেনাদেনা নেই। আমাদের কাছে তিনি ভারতের প্রতিনিধি অথবা ভারতের রাষ্ট্রপতির প্রতিনিধি, সেই হিসেবে হাই কমিশনার হিসেবে উনি যেটুকু মর্যাদা ভোগ করবেন, অন্যান্য হাই কমিশনার অ্যাম্বাসেডার যেরকম মর্যাদা ভোগ করেন উনিও একইভাবে আমাদের কাছ থেকে সমান মর্যাদা ভোগ করবেন। কিন্তু ধরে নেই যদি উনি ওনার হাই প্রোফাইল ইন্ডিয়ার কনটেক্সটে হয়ে থাকে, তাহলে এটা আমাদের জন্য তো একটা সুখবর, কারণ আমরা যদি তার সঙ্গে ইন্টারাকশন করি এবং কোনো একটা জিনিস তিনি যদি সম্মত হন, আমরা আশা করতে পারি যে তিনি তার সরকারের কাছ থেকে খুব দ্রুত সেটার অ্যাপ্রুভাল নিয়ে আসবেন, যদি ওনার ওরকম ক্লাউড থেকে থাকে, উনি ওরকম মর্যাদা ভোগ করে থাকেন। সো আমাদের জন্য সেটা সুখবর। কিন্তু এমনিতে সাধারণভাবে আমরা আলাপ আলোচনা যখন করব তখন ইজ এর হাই কমিশনার, মানে একজন রাষ্ট্রদূত যেভাবে তার আমরাও কিন্তু একসময় আপনার বাংলাদেশের হাই কমিশনার ইন ইন্ডিয়া, তাকে আমরা একবার স্টেট মিনিস্টারের মর্যাদা দিয়েছিলাম, কিন্তু সেই মর্যাদাটা কিন্তু দেশে, সে দেশের মর্যাদা, কিন্তু আমি তাকে পাবো একজন দূত হিসেবে বা একজন হাই কমিশনার হিসেবে, তাকে যেভাবে ট্রিট বাংলাদেশ সেভাবেই দিবে না। অনেকেই ভাবছেন যে যেহেতু বাংলাদেশ ভারত সম্পর্কটা এখন ওই লেভেলের নাই, যে সম্পর্কটা আগে ছিল, আগের সরকারের যদি আমরা বলি প্রতি সরকারের সময় ছিল, সেই জায়গা থেকে আসলে করার জন্য বা চীনের সাথে ঝুঁকে পড়ার যে বিষয়টা আছে বা আমেরিকার দিকে চলে যাচ্ছে, এই জায়গাগুলো আসলে বিষয়গুলো বিবেচনায় করে কি আসলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বলে আলোচনা এসেছে। ঠিক আছে, এইটার উত্তর যদি দিই এটা তো একেবারে একটা অনুমান হবে। ঠিক আপনি যেভাবে বলেছেন সেরকম মনে হয় না। আমি শুনেছি যে ভারত এর আগে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীকে শুধু বাংলাদেশ না পৃথিবীর কোথাও ওইভাবে নিয়োগ দেওয়া হয়নি। এটা ভারতের কালচারের মধ্যে নাই বা প্র্যাকটিসের মধ্যে নাই, ডিপ্লোম্যাটিক নর্মের মধ্যে নাই। কিন্তু ইটস ফাইন, আমাদের জন্য কোনো অসুবিধা নাই, কারণ আমরা এই প্র্যাকটিস তো আমরা নিজেরাও করি। বহু জায়গায় আমাদের রাজনৈতিক নেতা মন্ত্রী ছিলেন এমন বহুজনকে আমরা দূত হিসাবে নিয়োগ দিই। আমরা যাকে মনে করি যে তাকে দূত হিসাবে নিয়োগ দিলে আমাদের সবচেয়ে বেশি লাভ হবে, হ্যাঁ আমরা তাকেই দিই। আমি মনে করি যে ভারত একটা রাষ্ট্র হিসাবে, ভারতও নিশ্চয়ই চিন্তা করে যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তার প্রতিষ্ঠা করা উচিত, এবং একই সঙ্গে সে হয়তো এটাও আশা করে যে বাংলাদেশ মোটা দাগের উপর একটা নিরপেক্ষ দেশ হিসাবে থাকবে, এটা হয়তো ভারত মনে করে। আমি এর দুটোতেই কোনো সমস্যা দেখি না। আমরা নিজেদের মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেটা খুবই সম্ভব, এবং সেটা যদি সফল হয় আমি এই সরকারকেও সাধুবাদ দিব, ভারত সরকারকেও সাধুবাদ দিব। ধন্যবাদ মাহফুজুর রহমান, ধন্যবাদ পারভেজ করিম আব্বাসী। আমাদের নিশ্চয়ই আলোচনার এখন একদম শেষ পর্যায়ে, আমাকে বিদায় নিতে হচ্ছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন দেশ সন্ধ্যায়, পররাষ্ট্রনীতিতে সবার আগে বাংলাদেশ। নিশ্চয়ই আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন।